আসসালামু আলাইকুম। ইনার লার্নিং রুমে স্বাগতম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের সসীম ধারা নিয়ে দুটি পর্ব শেষ হয়েছে। প্রথমে আমরা সসীম ধারার বেসিক আলোচনা করেছি এবং পরবর্তী পর্বে তোমাদের সমান্তর ধারা থেকে যে সকল প্রশ্নগুলি সাধারণত বোর্ডে এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজ তোমাদের দেখিয়ে দিব যে গুণোত্তর ধারা থেকে যে সকল প্রশ্নগুলি সাধারণত বোর্ড পরীক্ষায় এসে থাকে সেই সকল প্রশ্নগুলি, অর্থাৎ খুব সহজ টেকনিকে তোমরা কিভাবে 3 থেকে 4টি অঙ্ক করে গুণোত্তর ধারার থেকে যে সকল প্রশ্নগুলি এসে থাকে সবগুলি প্রশ্ন তোমরা সমাধান করতে পারো। আমরা এখানে দুটি ধারা লিখেছি। একটি হচ্ছে 2, 4, 8, 16, 32, 64। তোমরা যারা পূর্বের ভিডিও দেখেছো আশা করি তোমরা এটি বলতে পারবে এটি কি দ্বারা। এখানে দেখো 4কে 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে কত আসে এখানে, অর্থাৎ তার পার্থক্য আসে 2। 8কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তার পার্থক্য আসে 2। 16কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে তার পার্থক্য আসে 2। এটাকে যদি এটা দ্বারা আমরা ভাগ করি তাহলে তার পার্থক্য 2। পরপর প্রত্যেকটি সংখ্যার ভাগফল কি, প্রত্যেকটি পদের ভাগফল হচ্ছে 2। তাহলে আমরা বুঝে নেব কি এটি হচ্ছে গুণোত্তর ধারা। অর্থাৎ তোমাদের এভাবে ধারাটিকে আগে আইডেন্টিফাই করতে হবে যেটি আসলে কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। তারপর তোমরা n তম পদ বা যে কোনো তম পদ কিংবা যে কোনো তম পদের সমষ্টি সেটি তোমরা নির্ণয় করো। তো প্রথম যে ধারাটি রয়েছে এই ধারাটির একটি গুণোত্তর ধারা হলে 9তম পদ এবং 6তম পদের সমষ্টি, অর্থাৎ 9তম পদ এবং 6তম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব এখানে প্রদত্ত ধারাটি, প্রদত্ত ধারাটি হচ্ছে 2 + 4 + 8 + 16 + 32 + 64 + 9। তাহলে গুণোত্তর ধারা আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ। তাহলে আমরা এখানে লিখব মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ এই ইকুয়াল। তাহলে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে এখানে 2। প্রথম পদ হচ্ছে এখানে 2, আমরা লিখব 2 এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে কি বের করতে হয়? গুণোত্তর ধারার ক্ষেত্রে বের করতে হয় সাধারণ অনুপাত। তাহলে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে 4। তাহলে আমরা লিখবো এখানে 4 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে কত আসে? 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 2। এখন আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাত দুটি পেয়েছি। প্রথমে আমরা নির্ণয় করব 9তম পদ। তাহলে গুণোত্তর ধারার 9তম পদ সমান সূত্র কি হবে? আমরা লিখব 9তম পদ ইকুয়াল হচ্ছে a আর 9 - 1। ঠিক আছে, কারণ আমরা জানি কি n তম পদ সমান a আর n - 1। তাহলে 9তম পদ সমান কি হবে? 9তম পদ সমান হবে a আর 9 - 1। তাহলে এখানে কত আসে? a আর 8, a আর টু দি পাওয়ার 8। তাহলে a সমান কত? a সমান হচ্ছে 2। a সমান হচ্ছে 2, আমরা লিখব 2 ইনটু r সমান কত? r সমান হচ্ছে 2। আমরা লিখব এখানে 2 টু দি পাওয়ার 8, 2 ইনটু 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ এখানে কয়টা 2 রয়েছে? 8টা 2 রয়েছে। তাহলে আমরা এখানে দেখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে হচ্ছে 256। তাহলে এখানে আমরা লিখবো 256, 256। তাহলে 256 ইন্টু হচ্ছে 2,
তাহলে কত আসে? তাহলে আসে 512। অর্থাৎ গুণোত্তর ধারার 9তম পদ ইকুয়াল হচ্ছে 512। এভাবে যে কোনো ধারা দিয়ে তোমাদের বলতে পারে যে 9তম পদ কিংবা 6তম পদ কিংবা 10তম পদ, যে কোনো তম পদ। আশা করি তোমরা এভাবে এই সূত্র প্রয়োগের মাধ্যমে সেটি করতে পারবে। এখন আমরা নির্ণয় করব গুণোত্তর ধারার 6তম পদের সমষ্টি। তাহলে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে গুণোত্তর ধারা কয়টি সূত্র ব্যবহৃত হয়? দুটি। কয়টি? দুটি সূত্র ব্যবহৃত হয়। এটা তোমাদের প্রথমেই বেসিক যে আলোচনা হয়েছিল সেখানে বলে দিয়েছি, দুটি সূত্র ব্যবহৃত হয়। যখন তোমাদের আর এর মান বড় হবে, এই যে এখানে যখন আর এর মান বড় হবে কার থেকে? 1 এর থেকে, তখন সূত্র ব্যবহৃত হবে এটি, ঠিক আছে। আর যখন আর এর মান ছোট হবে তখন সূত্র ব্যবহৃত হবে এই যে দ্বিতীয় সূত্রটি। তাহলে এখানে কত? এখানে হচ্ছে আর এর মান কত? এখানে আর এর মান হচ্ছে 2, তাহলে আর এর মান 1 এর থেকে বড়। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং 6তম পদ, 6তম পদের সমষ্টি, 6তম পদের সমষ্টি ইকুয়াল হচ্ছে S6। তাহলে সূত্র কোনটি ব্যবহৃত হবে? যেহেতু আর এর মান বড় আছে তাহলে এখানে লিখতে হবে a * r⁻n−1/r−1। যেহেতু আমাদের এখানে 6তম পদ, তাহলে আমরা কি লিখব? a * r⁻6−1 ডিভাইডেড r−1, ঠিক আছে। তাহলে এর মান কত? এর মান হচ্ছে এখানে কত? 2। তাহলে আমরা বসাবো এর মান 2। আর এর মান কত? আর এর মান হচ্ছে এখানে 2⁻6−1 ডিভাইডেড আর এর মান কত? 2−1। এখন আমাদের কি করতে হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2⁶ রয়েছে, তাহলে 2⁶ তাহলে এখানে কয়টি 2 রয়েছে? 6টি। তাহলে আমরা এখানে লিখব 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে হচ্ছে 64। তাহলে 2⁶ ইকুয়াল কত? 2⁶ সমান হচ্ছে 64 -1 ডিভাইডেড, এখানে দেখো 2 থেকে যখন আমরা 1 বিয়োগ করব সেখানে থাকে 1, এবং 1 যে কোনো সংখ্যার নিচে 1 কি বিদ্যমান থাকে, অর্থাৎ 1 আমরা সেটি লিখতে হয় না। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে সেখানে আর কোনো সংখ্যা থাকবে না, অর্থাৎ হরে কোনো সংখ্যা থাকবে না। তাহলে 64, 64 থেকে আমরা যখন 1 বিয়োগ করব সেখানে থাকবে 63। কত? 63। তাহলে 63 দুগুণে হচ্ছে 126। আশা করি তোমরা সমষ্টি নির্ণয় বুঝতে পেরেছো। এভাবে তোমাদের যখন 6তম পদ, 9তম পদ, 12তম পদ কিংবা 16তম পদের সমষ্টি নির্ণয় প্রশ্ন আসবে, তোমরা যখন আর এর মান বড় থাকবে তখন এই সূত্রের মাধ্যমে তোমরা সেটি সমাধান করতে পারবে। এখন আমরা দেখব যখন আর এর মান ছোট থাকবে সেক্ষেত্রে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটি কিভাবে প্রয়োগ করতে হয়। তাহলে এখানে একটি ধারা আমরা লিখেছি 2 - 4 + 8 - 16। তাহলে এ ধারাটি কি? এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? -2। এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে সেখানে কত আসবে? -2। অর্থাৎ প্রত্যেকটির পরপর কিন্তু পার্থক্য কত রয়েছে? -2। তাহলে আমরা লিখিব এখানে প্রথমত হচ্ছে প্রদত্ত ধারাটি তাহলে প্রদত্ত ধারাটি কি? প্রদত্ত ধারাটি হচ্ছে 2 - 4 + 16, তারপর রয়েছে 2 - 4 + 8 - 16 প্লাস ডট ডট, অর্থাৎ এই ধারাটি রয়েছে। আমরা লিখবো এখানে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ। তাহলে প্রথম পদ কত? a ইকুয়াল হচ্ছে প্রথম পদ। প্রথম পদ কোনটি? এটি প্রথম পদ হচ্ছে 2। প্রথম পদ হচ্ছে 2।
তারপর কি গুণোত্তর দ্বারা ক্ষেত্রে কি বের করতে হয়? সাধারণ অনুপাত এবং গুণোত্তর দ্বারার সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত? এখানে দ্বিতীয় পদ হচ্ছে -4। আমরা লিখবো এখানে দ্বিতীয় পদ -4 ভাগ হচ্ছে প্রথম পদ কত? 2। আমরা যখন 4 কে 2 দ্বারা ভাগ করব সেখানে কত আসে? 2 দুগুণে 4, তাহলে -2। যেহেতু এখানে লবে মাইনাস রয়েছে তাহলে আমাদের দিতে হবে মাইনাস, অর্থাৎ এখানে সাধারণ অনুপাত হচ্ছে -2। তাহলে -2 কি? -2 হচ্ছে 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট। যখন আমরা জানি গুণোত্তর দ্বারায় 1 এর থেকে ছোট হবে সাধারণ অনুপাত, সেক্ষেত্রে আমাদের সূত্র ব্যবহার করতে হবে গুণোত্তর দ্বারার nতম পদের সমষ্টি, এই সূত্রটি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো এখানে কততম পদের সমষ্টি বলা হয়েছে? 60টি পদের সমষ্টি, তাহলে 7তম পদ। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং 7তম পদ, 7তম পদের সমষ্টি। তাহলে 7তম পদের সমষ্টি S7 ইকুয়াল হচ্ছে, এখন সূত্র কোনটি ব্যবহৃত হবে? সূত্র ব্যবহৃত a * 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 - r। আমরা এই সূত্রটি লিখবো। এখন 60টি পদের সমষ্টি হলে সূত্র হবে a * 1 - r টু দি পাওয়ার 7, r টু দি পাওয়ার 7। তাহলে r টু দি পাওয়ার 7 ডিভাইডেড 1 - r। ঠিক আছে, এখন আমরা a সমান কত? a সমান হচ্ছে 2, a সমান হচ্ছে 2। আমরা বসাবো এখানে a সমান 2 ইনটু এখানে রয়েছে 1 মাইনাস r, r এর মান কত? তাহলে r এর মান কত আসছে? -2। আমরা বসাবো এখানে -2 টু দি পাওয়ার 7 সেকেন্ড ব্র্যাকেট। এখানে যেহেতু -2 আছে সে কারণে আমাদের দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তারপর রয়েছে 1 - -2, 1 - -2। আমাদের মান বসানো হয়েছে, এখন আমরা সেটিকে ক্যালকুলেশন করব। 2, তারপর এখানে কি রয়েছে? 1 1। এখানে কয়টি মাইনাস রয়েছে? এখানে রয়েছে 60টি মাইনাস। যখন বিজোড় পাওয়ারে থাকবে তখন কি হবে? তখন তার যতটি বিজোড় মাইনাসই থাক না কেন তার গুণফল আসবে মাইনাস, তার গুণফল কি আসবে? মাইনাস। অর্থাৎ আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। এখানে যদি আমরা 3টা মাইনাস লিখি, 1টা 2টা 3টা, দেখো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাহলে বিজোড় যখন পাওয়ারে মাইনাস থাকবে তখন তার কি আসবে? তার গুণফল আসবে মাইনাস। তাহলে এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস আর এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। তাহলে আমরা দিয়ে দিব এখানে প্লাস। এখানে কয়টি 2 রয়েছে? 2 রয়েছে এখানে 60টি। তাহলে আমরা সেটি এখন কি করব? গুণ করব। 60টি 2 কে আমরা গুণ করব। এখন 2 দুগুণে কত হয়? 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। ঠিক আছে, 32 দুগুণে 64, 64 দুগুণে হচ্ছে 128। 1 2 3 4 5 6 7। তাহলে এটি সমান কত আসে? 128। তাহলে আমরা এখানে বসাবো এখানে 128 1। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে হয় প্লাস। তাহলে 2 একে 2। এখন দেখো 2, তারপর এখানে কি রয়েছে? তারপর রয়েছে এখানে 1 প্লাস 128। তাহলে 1 এবং 128 যদি আমরা যোগ করি তাহলে সেখানে হবে 129, 129 ডিভাইডেড এখানে রয়েছে 2, এখানে রয়েছে 1। তাহলে 2 এবং 1 যোগ করলে হবে সেখানে 3। ঠিক আছে, এখন আমরা 129 দুগুণে কত হয়? 129 দুগুণে হচ্ছে 258। এখানে একটু লিখি, 258 ডিভাইডেড হচ্ছে কত? 3। তাহলে 3 দ্বারা যখন 258 কে ভাগ করব সেখানে আমরা পাবো 86, অর্থাৎ এটা হচ্ছে এটার আনসার। আশা করি তোমরা মাইনাস রিলেটেড যখন সাধারণ অনুপাত মাইনাস আসবে এ ধরনের সমষ্টি নির্ণয় তোমরা আশা করি পারবে। যে কোনো ধরনের ধারা দিয়ে তোমাদের সাধারণ অনুপাত মাইনাস রিলেটেড থাকতে পারে, -2, -4, -5 এই ধরনের থাকলে তোমরা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগের মাধ্যমে
যে কোনো অঙ্ক আশা করি তোমরা সমাধান করতে পারবে। এখন আমরা নির্ণয় করব ধারার বিভিন্ন সূত্র, অর্থাৎ অন্যান্য সূত্র থেকে যে সকল প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে। অর্থাৎ এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, এই দুটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কিন্তু অনেকবার কিন্তু এসেছে। তো তোমরা এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবং গণের সমষ্টি এই দুটি অঙ্ক যদি সমাধান করতে পারো, তাহলে বোর্ডে যতগুলি প্রশ্ন এসেছে আশা করি তোমরা সবগুলি সমাধান করতে পারবে। প্রথমে আমরা আবার এখানে সূত্রগুলি আবার একটু দেখে নিই। যদিও সূত্রগুলি প্রথমে আলোচনা করা হয়েছে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি অর্থাৎ 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার Sn ইকুয়াল হচ্ছে কত, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। অর্থাৎ এরকম একটি ধারা দেওয়া থাকবে, সেটির কি সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা এখানে দেখতেছি এখানে কি রয়েছে, এখানে রয়েছে স্কয়ার, তাহলে এটি কি, এটি বর্গের সমষ্টি। তারপর রয়েছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, তাহলে গণের সমষ্টি কি এভাবে থাকবে 1 কিউব 2 কিউব 3 কিউব ডট ডট, তারপর রয়েছে কি 10 কিউব। এ ধরনের প্রশ্ন আসতে পারে যে ধারার সমষ্টি নির্ণয় করো। সেক্ষেত্রে কি হবে, 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব প্লাস তারপর রয়েছে n কিউব ইকুয়াল হচ্ছে কত, n ইনটু n প্লাস 1/2 হোল স্কয়ার। অর্থাৎ এই দুটি সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে প্রথম যে ধারাটি রয়েছে আমরা এখানে লিখবো, আমরা জানি যেহেতু আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সংখ্যা, এটি কি বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখতে হবে এখানে, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস তারপর রয়েছে n স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত, Sn ইকুয়াল হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 6। তাহলে সুতরাং আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট ডট ডট। ওকে, এখন আমাদের কি, এখন আমাদের n স্কয়ার, কিন্তু এখানে কি nটা কি, nটা হচ্ছে শেষ পদ, nটা কি শেষ পদ। তোমাদের এটি মনে রাখতে হবে যে n হচ্ছে কি শেষ পদ। তাহলে শেষ পদ কত, এখানে শেষ পদ হচ্ছে এখানে কত, 11 মানে 11, তাহলে 11 স্কয়ার। তাহলে যেহেতু আমরা এখানে n এর মান কত বসিয়েছি 11, শেষ পদ মানে কি, শেষ পদ মানে হচ্ছে n এবং n হচ্ছে এখানে 11, তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে, এখানে একটু লিখি, n এর মান হচ্ছে 11। তাহলে আমরা সূত্রটা এখন বসিয়ে দিই, n ইকুয়াল টু হচ্ছে 11 প্লাস 1 2 ইন্টু 11 প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 6। তাহলে এখন আমরা লিখবো এখানে 11 ইন্টু, দেখো 11 আর 1 এই দুটি যোগ করলে কত হয় 12, অর্থাৎ 12। তারপর হচ্ছে ইন্টু, এখানে রয়েছে কত, দেখো 12 আর হচ্ছে 1 কত হয় 11 এবং রয়েছে 1, তাহলে কত হয় 12, 12 কে 2 দ্বারা গুণ করলে হবে 24 ডিভাইডেড হচ্ছে 6। আমরা যদি এখন এই 6 দ্বারা এটাকে ভাগ করি তাহলে কত আসে 2, অথবা আমরা এটিকে সরাসরি গুণ করে 6 দ্বারা ভাগ করে দিলে সেটির আনসার বের হবে। আমরা এই গুণটি একটু করি, এখানে রয়েছে 11 12 এবং রয়েছে 24, 11 12 ইন্টু হচ্ছে 24, এখানে আসছে 3168 ডিভাইডেড হচ্ছে 6। তাহলে এটিকে 6 দ্বারা ভাগ করলে
আসছে 528। অর্থাৎ এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক বর্গের সমষ্টি। ঠিক আছে, তাহলে বর্গ সমষ্টি যে কোনো প্রশ্ন আসতে পারে। এখানে শুধু তোমরা একটি জিনিস লক্ষ্য করবা, এখানে বিভিন্ন মান দেওয়া থাকবে, প্রথম দিক ঠিক থাকবে, কিন্তু এখানে যে মানটি দেওয়া থাকবে শেষ পদের মানটি হবে কি n এর মান। আমরা দ্বিতীয় যে প্রশ্নটি আসে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা এখন লিখব গণের সমষ্টি। আমরা গণের সমষ্টি লিখব সূত্রটি। তাহলে প্রশ্নটি কি? এখন আমরা কি করব, গণের সমষ্টি বের করব। তাহলে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এখানে কি হবে, গণের সমষ্টি। লিখবা এখানে গণের সমষ্টি, গণের সমষ্টি। জাস্ট সেম একই নিয়ম, যেহেতু সে কারণে সেটিকে আমি মুছি নাই। তাহলে গণের সমষ্টি, তাহলে গণের সমষ্টির সূত্রটা কি? গণের সমষ্টির সূত্র হবে 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব, তারপর হচ্ছে n কিউব। তাহলে আমরা এখানে দিয়ে দিব 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব আর হচ্ছে n কিউব। তাহলে n কিউব, এটি সূত্র কি? এটি সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2, তারপর হচ্ছে কি হোল স্কয়ার। আগের যে অঙ্কটি করেছি সেভাবে ঠিক। সুতরাং 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব, তাহলে এখানে n কিউব। তাহলে এটি শেষ পদ কত? এটি শেষ পদ হচ্ছে 10, তাহলে এখানে বসবে 10 কিউব, 10 কিউব ইকুয়াল, যেহেতু শেষ পদ n, তাহলে n সমান কত? n সমান হচ্ছে 10। তাহলে আমাদের এখানে n এর মান বসিয়ে দিলে এখন আনসারটি বের হবে। তাহলে n সমান কত? 10 ইনটু 10 প্লাস 1 ডিভাইডেড 2, তারপর কি রয়েছে হোল স্কয়ার। 10 ইনটু 10 এবং এখানে রয়েছে 1, 10 আর 1 যোগ করলে হবে 11 ডিভাইডেড 2, তারপর কি রয়েছে হোল স্কয়ার। তাহলে 10 এবং 11 এই দুটিকে যদি আমরা 10 এবং 11 কে গুণ করে, তাহলে সেখানে আসবে 110 ভাগ হচ্ছে 2, তাহলে সেখানে কত আসে 55। 55 কে যদি আমরা স্কয়ার করি, 55 পূরণ 55, তাহলে কত আসে? 55 পূরণ হচ্ছে 55, তাহলে এখানে আসে 3025। এটি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। এ ধরনের প্রশ্নগুলি সাধারণত এই যে প্রথম দিকে সব ঠিক থাকবে, কিন্তু এখানে যে শেষ পদ থাকবে সেটির উপর ডিপেন্ড করবে সাধারণত মানটি কি আসবে। তো তোমরা এটি লক্ষ্য করবে যে শেষ পদ যেটি থাকবে সেটি হচ্ছে n এর মান। আশা করি কি তোমরা স্বাভাবিক সংখ্যার বর্গের মান কিংবা গণের মান এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কি সেটি আনসার করতে পারবা। এখন আমরা দেখব অজানা পদের মান নির্ণয়। এখানে রয়েছে অজানা পদ। অজানা পদ কোনটি? তাহলে এখন আমরা দেখব ধারার বিভিন্ন সূত্র, অর্থাৎ অজানা পদের যে মানটি, অর্থাৎ 3 প্লাস x প্লাস y প্লাস z প্লাস 243 গুণোত্তর দ্বারাভুক্ত। এখানে অন্যান্য পদ থাকতে পারে, এখানে 2টি পদ থাকতে পারে, 3টি পদ থাকতে পারে, 5টি পদ থাকতে পারে এবং মানগুলো ভিন্ন থাকতে পারে। অর্থাৎ এ ধরনের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে। তোমরা এই একটি প্রশ্ন সমাধান করে সাধারণত এ ধরনের যতগুলি প্রশ্ন আসে পরীক্ষায় সবগুলো আশা করে তোমরা সমাধান করতে পারবে। এখানে আমরা দেখি এটি একটি গুণোত্তর দ্বারা, এখানে যেহেতু দেওয়া আছে একটি গুণোত্তর দ্বারা, সেক্ষেত্রে এটির প্রথম পদ কত? 3। দ্বিতীয় পদ সেটি কিন্তু আমরা জানি না, সেটি হচ্ছে অজানা। তৃতীয় পদ সেটিও অজানা, চতুর্থ পদ সেটিও অজানা, কিন্তু পঞ্চম পদ দেওয়া আছে। অর্থাৎ এখানে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ যে পদটি রয়েছে সেটির মান কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো, যেহেতু এটি গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল হচ্ছে কত? 3। তাহলে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ কত আমরা তো জানি না, সেটি জানি না। তাহলে দ্বিতীয় পদ তোমাদের যারা প্রথম ক্লাস যারা করেছো, আশা করি তোমাদের যখন গুণোত্তর ধারার সূত্র তোমাদের বুঝিয়েছিলাম
সেখানে বলেছিলাম যে গুণোত্তর ধারার n-তম পদ সমান কি, n-তম পদ সমান হচ্ছে ar(n-1) এবং যখন 2তম পদ হবে তাহলে ar2-1, 3তম পদ হলে 3-1, এটি তোমাদের আগে বুঝিয়েছিলাম। তাহলে এখানে কত রয়েছে, এখানে রয়েছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা জানি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ, গুণোত্তর ধারার দ্বিতীয় পদ। তাহলে সূত্রটা কি হবে, ar2-1, ar2-1 অর্থাৎ ar। তাহলে গুণোত্তর ধারার দ্বিতীয় পদ হচ্ছে ar। তাহলে গুণোত্তর ধারার তৃতীয় পদ কত হবে, তৃতীয় পদ হবে ar3-1 অর্থাৎ ar²। তারপর কি রয়েছে গুণোত্তর ধারার চতুর্থ পদ। তাহলে আমরা বার করবো এখন চতুর্থ পদ, গুণোত্তর ধারার চতুর্থ পদ। চতুর্থ পদ কি হবে বলতো দেখি, কি হবে চতুর্থ পদ? তাহলে ar4-1 অর্থাৎ ar3। তাহলে যেহেতু এটি গুণোত্তর ধারার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ এবং আমরা সূত্র অনুসারে সেখানে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ গুণোত্তর ধারার সমান জানি, এটা যেহেতু উভয়টি হচ্ছে গুণোত্তর ধারার, তাহলে কি এই দ্বিতীয় পদ সমান হচ্ছে এই দ্বিতীয় পদ, এই তৃতীয় পদ সমান হচ্ছে এই তৃতীয় পদ, এই চতুর্থ পদ সমান হচ্ছে এই চতুর্থ পদ। তাহলে গুণোত্তর ধারার পঞ্চম পদ, গুণোত্তর ধারার পঞ্চম পদ, পঞ্চম পদ কত এখানে ar5-1 অর্থাৎ ar⁴। যেহেতু এখানে আমরা 5টি পদ পেয়েছি, প্রথম পদ a=3 এখানে দেওয়া আছে, দ্বিতীয় পদ ar, দ্বিতীয় পদ ar, তৃতীয় পদ ar², চতুর্থ পদ ar³ এবং পঞ্চম পদ হচ্ছে ar⁴। এটিও কিন্তু গুণোত্তর ধারার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম পদ, এবং এটিও হচ্ছে গুণোত্তর ধারার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ। তাহলে কি যেহেতু উভয়টি গুণোত্তর ধারা, তাহলে সেক্ষেত্রে কি একটি মান অর্থাৎ একটি পদ আরেকটি পদের কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রশ্ন মতে প্রথম পদ, প্রথম পদ আমাদের এখানে দেওয়া আছে a=3। তাহলে কি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি রয়েছে না x, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে ar, ar ইকুয়াল কত, ar ইকুয়াল হচ্ছে x। তারপর হচ্ছে কি তৃতীয় পদ, তাহলে ar², তৃতীয় পদ কত y। তারপর কি রয়েছে চতুর্থ পদ ar³ সমান কি z। তারপর হচ্ছে পঞ্চম পদ ar⁴। তাহলে পঞ্চম পদ কত আছে, পঞ্চম পদ এখানে আছে 243। ঠিক আছে, তাহলে উভয়টি যেহেতু গুণোত্তর ধারা, তাহলে সেক্ষেত্রে কি একটি ধারার দ্বিতীয় পদ এবং এখানের যে দ্বিতীয় পদ রয়েছে একটি একটির কি একটি একটির হবে সমান। এখন আমরা এখানে লিখব a, তাহলে a সমান কত, a সমান হচ্ছে 3, আমরা এখানে বসিয়ে দেব 3। তারপর কি রয়েছে r⁴ 2043। তারপর কি রয়েছে, যেহেতু আমরা এখান থেকে কি বের করব, প্রথম পদ পেয়েছি, আমাদের বের করতে হবে সাধারণ অনুপাত। তাহলে আমরা এখানে rটাকে রেখে দিব বাম পাশে এবং এখানে যে 3টা রয়েছে এবং এখানে যে 3টি রয়েছে এই 3টাকে কি করতে হবে, 3টাকে ভাগ করে দিতে হবে। আমরা এখানে 3টিকে দিয়ে দিলাম ভাগ করে। তাহলে এখন আমরা দেখব যে 3 দ্বারা যদি আমরা 243 অর্থাৎ 243 কে ভাগ করি তাহলে সেখানে আসে 81 অর্থাৎ 81। আমাদের এখান থেকে বের করতে হবে কি r এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান। তাহলে আমরা দেখবো এখানে 81 কে টু দি পাওয়ার 4 করা যায় কিনা। এখানে লিখবা তোমরা এইভাবে r⁴ 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ 3 3 কে কত হয় 9, 3 নং কত হয় 27 আর 3 27 হচ্ছে 81। তাহলে আমরা লিখতে পারি এখানে 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ 81 সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 4 এবং 3 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 81। তাহলে উভয় পক্ষে যেহেতু 4 4 সমান হয়েছে, আমরা জানি যে সমান চিহ্নের উভয় পাশে যদি কোনো পদ, কোনো সাইন কিংবা কোনো সংখ্যা অর্থাৎ যে কোনো কিছু যখন সমান থাকে সেটি কি হয়ে যায়, সেটি বাদ হয়ে যায়। কেন? কারণ এখানে আমরা এই যে একটু উদাহরণের মাধ্যমে দেখি,
এখানে হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 5, যখন আমরা এই 5 টিকে যখন অপর পাশে দিব তখন কি হবে -5, কারণ এক পাশ থেকে অন্য পাশে যখন আমরা সংখ্যাগুলোকে পক্ষ রূপান্তর করব সেক্ষেত্রে সাইনের পরিবর্তন হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ কি, অর্থাৎ কাটাকাটি চলে যায়, অর্থাৎ সেটি বাদ হয়ে যায়। তাহলে উভয় পক্ষে যেহেতু 4 রয়েছে, তাহলে 4 এবং 4 আমরা যদি উভয় পক্ষকে ভাগ করি আবার 4 দ্বারা, যে 4 একে 4 4 একে 4, অর্থাৎ সেটি কাটাকাটি চলে যায়। তাহলে এখানে কি থাকে, r ইকুয়াল হচ্ছে 3। আমরা r এর মান পেয়েছি, এখন আমাদের বের করতে হবে x এর মান। তাহলে x সমান কি আছে, x সমান আছে এখানে, এই যে x সমান আছে, তাহলে আমাদের বের করতে হবে কি x এর মান। তাহলে x সমান কি আছে, x সমান আছে ar, x সমান হচ্ছে ar, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 3, আমরা বসিয়ে দিলাম এর মান 3, আর এর মান কত, আর এর মান হচ্ছে 3, তাহলে কত আসলো 9। তারপর y সমান কি, y সমান হচ্ছে ar স্কয়ার, তাহলে ar স্কয়ার, এর মান 3 আর এর মান 3 স্কয়ার, তাহলে 3 ইন্টু 3 স্কয়ার হলে 3 3 কে 9, তাহলে 3 নং কত আসে 27। ঠিক আছে, তারপর আমাদের বের করতে হবে z। তাহলে z সমান কত, z সমান হচ্ছে এই যে এখানে দেখো ar কিউব, অর্থাৎ এটি সমান z, z সমান এটি, তাহলে z সমান হচ্ছে ar কিউব, এর মান কত 3 ইন্টু r এর মান কত 3, উপরে কি রয়েছে কিউব, তাহলে 3 3 কে 9, 3 নং 27, এবং হচ্ছে 3 27 হচ্ছে 81। তাহলে আমরা এখানে পেয়েছি কি x সমান হচ্ছে 9, x সমান কি, x সমান হচ্ছে 9 এবং y সমান হচ্ছে 27 এবং z সমান হচ্ছে 81, অর্থাৎ 81। তাহলে নির্ণেয় মান x y z ইকুয়াল হচ্ছে কত 9 প্লাস, এভাবে দিব x y z ইকুয়াল হচ্ছে 9 ইন্টু 7, তারপর রয়েছে কত 81, অর্থাৎ x এর মান হচ্ছে 9 27 এবং 81। তাহলে এখন আমরা লিখবো যে নির্ণেয় মান, যেহেতু আমাদের x y z এর মান বলা হয়েছে, নির্ণেয় মান হচ্ছে x y z ইকুয়াল হচ্ছে 9 প্লাস 27 প্লাস 81, সরি এখানে কমা দিয়ে দিবা 9 27 এবং হচ্ছে 9 27 তারপর হচ্ছে 81। আশা করি তোমরা এই ধারাটি অজানা যে পদের মান বের করা সেটি তোমরা পারবে, এবং এ ধরনের যে কোনো প্রশ্ন আসতে পারে, এখানে ভিন্ন মান দেওয়া থাকতে পারে, এখানে 2টি পদ দেওয়া থাকতে পারে, 5টি দেওয়া থাকতে পারে। এখানে যদি তোমার ষষ্ঠ পদ 1 2 3 4 5 অর্থাৎ পঞ্চম পদ, এখানে যদি পঞ্চম পদ না দেওয়া থাকে তাহলে তোমরা কি করবা, পঞ্চম পদ থেকে অঙ্কটা সমাধান করবা, যা অর্থাৎ সর্বশেষ যে পদটি রয়েছে সেটি থেকে তোমরা কি করবা, সমাধান করো। আশা করি তোমরা বুঝতে পারছো, ধন্যবাদ। তাহলে आंसरটি আসবে x, অর্থাৎ आंसर x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে 9, y ইকুয়াল হচ্ছে 27 এবং z ইকুয়াল হচ্ছে 81। ঠিক আছে, আশা করি তোমরা গুণোত্তর ধারা থেকে এ ধরনের অজানা রাশির মান যখন থাকবে সেটি তোমরা করতে পারবে, এবং এ ধরনের প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে, সেখানে সেখানে 2টি পদ কিংবা 3টি পদ কিংবা 4টি পদ অজানা থাকতে পারে। প্রত্যেকটি নিয়ম কিন্তু একই ধরনের, অর্থাৎ তুমি যদি এই অঙ্কটি সমাধান করতে পারো তাহলে এ ধরনের রিলেটেড যতগুলি প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায় সবগুলি তুমি সমাধান করতে পারবে।